আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কিছুক্ষণ আগে তোমাদের সাথে দেখা হয়েছিল, ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা অফ হয়ে গেছিল। তো কোনো প্রবলেম নাই, আমরা আবার চলে আসছি তোমাদের মাঝখানে। তো এখন হচ্ছে তোমরা একটু ক্লিয়ার করবে আবার যে ভাইয়ার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। এই জিনিসটা ক্লিয়ার করে দ্রুত জয়েন করো, যেহেতু আজকে হচ্ছে অনেক সময় চলে গেছে। আমরা খুব শর্ট আকারে ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করে দিব। বুঝতে পারছো? এই তো অনেকে চলে আসছে ইনশাল্লাহ। এই যে মিমি প্রথমে চলে আসছে, তারপর অনেকে জয়েন হচ্ছে। হ্যাঁ, এই তো দ্রুত জয়েন হও তোমরা, যেহেতু সময় চলে গেছে আমরা দ্রুত ক্লাসটা শেষ করে দিব। জান্নাতুল অবন্তিকা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল। আরো অনেকে আছে, এমডি লিওন ইসলাম, তারপর হচ্ছে এমএসটি ডালিয়া ইসলাম, আরিফ বিল্লাহ, মেহেদি মৌ, আরো অনেকেই আছে। তোমরা সবাই সালাম দিচ্ছ এবং সাউন্ড ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সবকিছু ইনশাল্লাহ। আর আর কয়েকজন জয়েন হলে আমরা এখন ক্লাস শুরু করব। এই তো মোটামুটি চলে আসছো তোমরা অনেকেই। তাহলে আমি আর খুব বেশি লেট করব না। আহ, আচ্ছা, ঠিক আছে, মোটামুটি চলে আসছে। যারা এখন আসতেছে ওরা আসতে থাকুক, আমরা আমাদের মতন আগাতে থাকি, ঠিক আছে? শুরুতে বলে নিতে চাই যে বিদ্যুৎ মামা আমাদের সাথে ভালোই মজা নিচ্ছে। তো এটা নিয়ে কিছু করার নাই আসলে। তোমাদের সব জায়গায় তোমরা যারা আছো সবাই জানো যে বিদ্যুৎ খুব বেশি যন্ত্রণা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা গত একদিন নেওয়ার সময় ঠিক এইভাবে বিদ্যুৎ চলে গেছিল, যার কারণে এই ক্লাসটা নেওয়া হয়নি। তার মানে তোমাদের অনেককেই আমি বলেছিলাম যে তোমাদের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে পরিণীতি সুশাসনের, প্রথম পত্রের যে দ্বিতীয় চ্যাপ্টার এটা হচ্ছে সুশাসন, ঠিক না? এখন সুশাসনটাকে আমি ভাইঙ্গা বুঝাইছিলাম যে কিভাবে, মানে প্রত্যেকটা জিনিস পড়তে গেলে ইতিহাসে আমি বলছি যে শিরোনামটাকে ভালোভাবে মাথায় নিবা, ভাইঙ্গা ভাইঙ্গা পড়বা আসলে কি বলছে শিরোনামে। বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে সুশাসনকে যদি আমরা ভাইঙ্গা ভাইঙ্গা একটু পড়ি, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু তুমি নিজেই বলতে পারবা। তো আবার যেহেতু ক্লাস আমরা নিচ্ছি, তো আবার হচ্ছে আমরা তোমাদেরকে একটু ভেঙে দিই জিনিসটা। তাহলে এই অধ্যায়ের নাম কি? এই অধ্যায়ের নাম হচ্ছে সুশাসন। কি শাসন? সুশাসন। এখন আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, যে অনেকে দেখবা যে বলে সুকথা, সুপরামর্শ। সুপরামর্শ মানে কি? ভালো পরামর্শ। তেমনি এই তেমনি ভাবে এইটাকে আমরা বলতে পারি যে সু মানে যেহেতু ভালো, আর হচ্ছে শাসন মানে তো পরিচালনা করা, এটা তোমরা অনেকে জানো। তার মানে এই যে ভালো কথাটা, সু কথাটা থেকে আমরা বলতে পারি সুশাসন মানে হচ্ছে ভালো শাসন, সুন্দর শাসন। এটাই হচ্ছে সুশাসন। তার মানে খুব স্পেসিফিক ভাবে তুমি বুঝতে পারলা যে সুশাসন মানে কি। আচ্ছা, ঠিক আছে, এখনো সালাম দিচ্ছে অনেকে। আচ্ছা, আচ্ছা, অনেকের ওইদিকে বিদ্যুতের সমস্যা নাও হতে পারে, বাট আমাদের অফিসটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে। তো সাভারে হচ্ছে কারেন্টের খুব ডিস্টার্ব করতেছে। তো যারা সাভারের আছে এখানে, তারা হয়তো বুঝতেছে জিনিসটা। বুঝতে পারছো? শুধু সাভার না, অনেক জায়গায় কারেন্টের প্রবলেমের কথা তোমাদের মধ্যে স্টুডেন্টরাই বলে যে স্যার আমাদের এখানে বিদ্যুৎ থাকে না। তো কয়েকজন আছে যাদের ওখানে হয়তো খুব কম ডিস্টার্ব করে, বাট আমাদের এখানে খুব ডিস্টার্ব করতেছে কারেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা ওইদিকে না যাই, আমরা আমাদের ক্লাসের দিকে আগাই। তাহলে ভাই, তাহলে কি বুঝলাম আমরা? যে সুশাসনকে আমরা একটু ভাইঙ্গা পড়লাম। আচ্ছা, তার মানে আমি এর আগের ক্লাসেও বলেছি যে একটা অধ্যায় পড়তে গেলে ইতিহাসের মধ্যে ওই অধ্যায় থেকে কি কি তোমার পড়তে হবে, এই জিনিসটা আগে ভালো করে রিলাইট করতে হবে।
তুমি কোন জিনিসটা এই অধ্যায় থেকে পড়বা, এগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে কি হবে, ওই অধ্যায়টা পড়া তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে, অনেকটা কি 50% বেশি ইজি হয়ে যাবে, তখন তুমি পড়তে মজা পাবা একটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপর কি আছে দেখো, এই অধ্যায় থেকে আমরা যদি সুশাসনের ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, মূল উপাদান, তারপরে হচ্ছে সুশাসনের পথে বাধা যেগুলো আছে আর বাধা দূর করার উপায় যেগুলো আছে, এই মাত্র কয়টা, মাত্র 6টা উপাদান যদি জানি, এর বাইরে তোমাদের আর কিছুই জানতে হবে না। সো এই 6টা টপিক যারা পড়বে, ওদের এই ক্লাসে সৃজনশীল কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে ওর বই না ধরলেও কোনো প্রবলেম নেই, ও এখান থেকে 10-এর মধ্যে একটা সৃজনশীল থেকে যদি আসে, ও ম্যাক্সিমাম 7 পাবে এখানে, ইনশাল্লাহ এই ক্লাস থেকে প্রস্তুতি হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, এই যে রিয়া রিয়াল বলেছে যে সু অর্থ ভালো, শাসন অর্থ পরিচালনা করা। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে দেখো আমাদের কি করতে হবে, এখন এই জিনিসটাকে আমরা জাস্ট স্পেসিফিক ভাবে একটু বইয়ের ভাষায় পড়বো, আমি আমার মতন করে বুঝাই দিব, তোমরা জাস্ট পিডিএফটা পাওয়ার সাথে 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 একটু হচ্ছে জাস্ট চোখ বোলাবা, আর কিছু করার প্রয়োজন নেই, আমি যেভাবে পড়াই দিব, ঠিক আছে? তারপরে কি আছে এখানে, এখানে আমাদের খেয়াল করতে হবে যে সুশাসনের ধারণা, তাহলে সুশাসনের ধারণা কি, সুশাসন বা গুড গভর্নেন্স ধারণাটি মূলত 80-র দশকের শেষ দিকে বিশ্ব ব্যাংকের মাধ্যমে প্রথম জনপ্রিয় হয়। কার মাধ্যমে? বিশ্ব ব্যাংক সর্বপ্রথম কে করে, বিশ্ব ব্যাংক এর জনপ্রিয়তা করে, মানে এটা নিয়ে আসে সুশাসন শব্দটা। এটি কেবল একটি শাসন নয়, বরং শাসনের একটি গুণগত মানকে নির্দেশ করে। সুশাসন শব্দটা শুধুমাত্র একটা শাসন না, একটা শাসন কেমন হবে, কিরকম হবে, এই মানটা নির্দেশ করে। শাসনটা, শাসনের এক্সাক্ট মানটা কেমন হবে, বুঝতে পারছো, এই জিনিসটা নির্দেশ করে। তারপরে কি, যখন একটি দেশের শাসন ব্যবস্থা স্বচ্ছতা, জবাবদিহিতা বা স্বচ্ছ একই কথা, অংশগ্রহণমূলক এবং আইনের শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হয়, তাকে সুশাসন বলে। আচ্ছা, স্পেসিফিক ভাবে আমরা একটা ধারণা পাইলাম। নর্মালি আমি বুঝাই দিই সুশাসন মানে কি, যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, তারপরে হচ্ছে তোমার জনগণের অংশগ্রহণ, তারপরে আইনের বিভিন্ন অংশগ্রহণ, তারপরে হচ্ছে তোমার কি আছে আরো, আহ এইগুলো, মোটামুটি এইগুলো জবাবদিহিমূলক আইনের শাসন, তারপর জনগণের অংশ, এই যে দুর্নীতি মুক্ত যে শাসন ব্যবস্থাটা, এটাকেই বলা হয় সুশাসন। কিভাবে, ধরো এটা একটা শাসন ব্যবস্থা, এই ক্যালকুলেটরটা একটা শাসন ব্যবস্থা। এখন এই ক্যালকুলেটরটা পরিষ্কার থাকতে হবে, কেমন পরিষ্কার, যেমন এই পাশ থেকে একটা কাচের মতন এই পাশ থেকে ওই পাশে দেখা যাবে, এমন জিনিস, এমন শাসন ব্যবস্থাকে তুমি ওইটাকে বলতে পারবা সুশাসন। কেন? কারণ ওইখানে দুর্নীতি যদি না থাকে তাহলে অবশ্যই এটা পরিষ্কার। বুঝতে পারছো জিনিসটা, এরকম পরিষ্কার শাসন ব্যবস্থাকে, সুন্দর শাসন ব্যবস্থাকে আমরা বলবো সুশাসন। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরে এখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে পড়বো যে সুশাসনের উৎপত্তিটা কোথায় থেকে। আচ্ছা, গভর্নেন্স ল্যাটিন শব্দ গভর্নের থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জাহাজ চালানো বা শাসন করা। তার মানে গভর্নেন্স শব্দটা এসেছে গভর্নের থেকে, যার অর্থ হচ্ছে, এটা কোন শব্দ থেকে আসছে, ল্যাটিন শব্দ গভর্নের থেকে, আর এর অর্থ হচ্ছে জাহাজ চালানো বা পরিচালনা করা। কেন? কারণ এইখানে সুশাসন তো ওই অর্থে যে একটা দেশ, একটি দেশ, একটি দেশ শাসন করবে, কি করবে, একটি দেশ শাসন করবে। এখন একটা দেশ শাসন করা, পরিচালনা করা, এটা কি মুখের কথা? কখনোই কিন্তু মুখের কথা না, এটা অনেক বিরাট ব্যাপার, তাই এটাকে জাহাজের সাথে ওইভাবে শব্দায়িত করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছো যে সুশাসনকে অনেক অনেক নবী থেকে চলে আসে যে সুশাসন, সুশাসন আসলে কৃষির সাথে তুলনা করা হয়েছে, মাঝে মধ্যে আসে নৈতিকটা জাহাজ, জাহাজের সাথে। কেন জাহাজ চালানোর সাথে? কারণ এখানে হচ্ছে তোমার অনেক বিরাট ব্যাপার একটা দেশ চালানো, বুঝতে পারছো? তারপরে কি আছে, প্রেক্ষাপট। প্রেক্ষাপট মানে হচ্ছে একটা জিনিস কিভাবে এলো, কিভাবে, কি জিনিসটা কি, এইভাবে হচ্ছে কিভাবে আসছে, এইভাবে বোঝায় প্রেক্ষাপট, ঘটনাটা কি। আচ্ছা, 1999 সালে বিশ্বব্যাংক সাব সাহারা অঞ্চলের দেশগুলোর অউন্নয়নের কারণ হিসেবে শাসনের অভাব, ক্রাইসিস অফ গভর্নেন্স কে দায়ী করে
প্রথম সুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে। আমরা আগে বলেছি যে বিশ্ব ব্যাংকের মাধ্যমে সুশাসনের ধারণা সর্বপ্রথম আসে, এবং বিশ্বব্যাংক কোথা থেকে নিয়ে আসে এটা মনে রাখবা, যে সাব সাহারা অঞ্চলগুলোর অউন্নত, মানে ওই দেশগুলো উন্নত ছিল না, ওইখানকার শাসন ব্যবস্থা খুব খারাপ ছিল, তো এইখান থেকে তারা সুশাসনটাকে টাইনা নিয়ে আসছে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এ পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু কমেন্টে রেসপন্স করো। আচ্ছা, সবাই একটু কমেন্টে রেসপন্স করো, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমি একটা জিনিস দেখতেছি যে তোমরা অনেকের কমেন্টে যে রিপ্লাই করতেছো, এই জিনিসটা আমাদের অফিস থেকে আগেও ঘোষণা করা হয়েছে। আমি আবারও বলে দেই, এই যে তোমরা যে লাইভে কমেন্ট করতেছো না, এই যে আমাদের অফিস থেকে কিন্তু এখানে নজর আছে, সে এখন কিছু বলতেছে না, ডিরেক্ট এইখান থেকে জাস্ট দেখো তুমি ক্লাসে ঢুকতে পারতেছো না, কারণ এই লাইভে তোমাকে রিমুভ করে দেওয়া হবে যারা অতিরিক্ত ফালতু কমেন্ট করতেছো। 1 সেকেন্ডও দেরি হবে না, জাস্ট তোমার কমেন্টটা চোখে পড়বে অফিসের, জাস্ট তোমাকে রিমুভ করে দিবে এইখান থেকে। সো এসব ফালতু কমেন্ট না করে ক্লাসে ফোকাস করো। বুঝতে পারছো? যা কোশ্চেন করবো আমাকে, ওর কমেন্টে রিপ্লাই তোমার যাওয়ার দরকার নাই, ওর কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমাদের অফিসে লোক আছে। সো এইভাবে সময় নষ্ট করবা না। তোমাদের এই কোর্স থেকে অনেকজনকে কিন্তু আমরা রিমুভ করে দিছি এই যে বাজে কমেন্টের জন্য, অন্যের কমেন্টে যে রিপ্লাই দেওয়ার জন্য। তোমরাও পাবা, যখন তোমাকে রিমুভ করা হবে যে করতেছে এই কমেন্টগুলো, তখন তুমি টের পাবা যে আমরা আসলে রিমুভ করি। আর রিমুভ করলে তখন রিকোয়েস্ট করে অ্যাড হওয়ার সুযোগ নাই, তখন আবার তোমাকে নতুন করে ভর্তি হতে হবে রিকোয়েস্ট করে। আমরা নিব না তোমাকে, কারণ তুমি ডিস্টার্ব করছো এই কোর্সে। বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি এই যে অনেকেই কমেন্ট করছে যারা গুড স্টুডেন্ট, অ্যাক্টিভ, তারা এই যে ওই এর আগে একদিন ক্লাস নিতে গেছিলাম, মেহিদি মৌ, ও ক্লাসে ছিল, ও কিন্তু অলরেডি ধরে ফেলছে স্যার এটা তো পারি, আগে তো বলছিলেন ওই দিনকার। ভালো ব্যাপার এটা। মেহেদি মৌ, এই মেয়েটা খুব অ্যাক্টিভ ক্লাসে, ভালো ব্যাপার, প্রত্যেকটা ক্লাসে দেখি একে, সুন্দর। এরপরে আমরা কি পড়বো? এরপরে এরপরে পড়বো সুশাসনের সংজ্ঞা। এরপরে আমরা পড়বো যে সুশাসনের সংজ্ঞা। এখন আমরা তো সুশাসনের ধারণাটা নিলাম যে কিভাবে কাকে বলে, মোটামুটি একটা ধারণা পাইছি না আমরা। এখন এই সুশাসনটা এক্সাক্ট বইয়ের ভাষায় একটু সংজ্ঞা দেখি, এবং বিভিন্ন বিভিন্ন তোমার সংস্থা, তারপর বিভিন্ন বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে তারা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছে, কিন্তু আমি আগেও বলেছি আমরা কোন সংজ্ঞাটা নিব, যেই সংজ্ঞাটা দেখতে সুশাসনের মতন সুন্দর, স্পষ্ট, সহজে বোঝা যায়, আমি আমার মতন করে নিব। বুঝতে পারছো? দেখবা ওই সংখ্যাগুলো স্পষ্ট, সুন্দর, তারপর পরিষ্কার, সহজে বোঝা যায়, এই সংখ্যাগুলো তোমাকে টিচার সাজেস্ট করবে। বুঝতে পারছো? সেটা নিয়ে প্যারা খাও নাই যে কোন বিজ্ঞানী এটা করবো, টিচার যেটা সাজেস্ট করছে অথবা তোমার যেটা ভালো লাগছে যে এটা তো আমার কাছে সহজ, তাহলে তুমি এটা নিতে পারো, কোনো প্রবলেম নাই এই ক্ষেত্রে। বুঝতে পারছো? বাট ওই বিজ্ঞানী কি বলেছে সংজ্ঞার মধ্যে, এইটা কিন্তু ঠিক রাখতে হবে। এখন ওই বিজ্ঞানী তুলনা করছে আপেলের সাথে, তুমি লেখা দিয়ে আসছো কমলা, তাহলে কি হবে? কখনোই হবে না। সো এগুলো বুঝতে হবে। আচ্ছা, তারপর কি সুশাসনের সংজ্ঞা। সুশাসনকে বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, যেটা আমি বললাম। সর্বপ্রথম কে করেছে এটা আমরা ভালো করে জানি, যে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সংজ্ঞায়িত করেছে। বিশ্ব ব্যাংক কি করেছে, কি বলেছে এটা নিয়ে? সুশাসন হলো এমন একটি শাসন প্রক্রিয়া বা এমন একটি প্রক্রিয়া একটি দেশের উন্নয়নের জন্য সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনায় ক্ষমতা প্রয়োগ করা হয়। তার মানে একটা দেশ পরিচালনা, সামাজিক ও অর্থনৈতিক যে কার্যক্রমগুলো আছে এগুলো পরিচালনা করার জন্য যে জিনিসটা প্রয়োগ করা হয় এটা সুশাসন। বিশ্ব ব্যাংক সুশাসনের 4টি উপাদানের কথা বলেছে, এই জিনিসটা মাস্ট ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যাংক কয়টা উপাদানের কথা বলেছে এটা কিন্তু নৈবিত থেকে আসে। বুঝতে পারছো? এবং অনেক সময় ক নাম্বারে দিয়ে দেয় যে কয়টি উপাদান বলেছে, এটা লেখক 4টা উপাদান বলছে। কয়টা? 4টা উপাদান বলছে। কয়টা উপাদান বলছে ভাইয়া? 4টা উপাদান। সুশাসনের সংজ্ঞা বিশ্ব ব্যাংকের মতে 4টা উপাদানের কথা বলছে সুশাসনের মধ্যে। তাহলে এই চারটা জিনিস কি, যেটা আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে সুশাসনের ধারণা দেওয়ার সময়, এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, অংশগ্রহণ মানে তোমার আমার মতন জনগণ যে নির্বাচনে অংশগ্রহণ করে, রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, এগুলো অংশগ্রহণ। তো শুধু অংশগ্রহণ দিয়ে এটাকে নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা একটু বোঝাই দেই। জবাবদিহিতা মানে সরকার যা করবে এগুলো রাষ্ট্রের কাছে, তারপরে এই যে জনগণ
কি করতেছে এগুলো হচ্ছে প্রকাশও করতে হবে, জানায়া করতে হবে। সে লুকোচুরি করে টাকা পাচার করে দিবে, এগুলো করা যাবে না। জবাব দিতে হবে জনগণের কাছে। এই যে বিদ্যুৎ নাই, এই যে গ্যাস নাই, এটা জনগণের কাছে সরকারের জবাব দিয়ে করতে হবে, বাট সে করতেছে না। তোমরা বাংলাদেশে যারা আছো এগুলো তো ভালো করে বুঝো, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপরে কি স্বচ্ছতা মানে ওই যে কাচের উদাহরণ দিয়ে বুঝাইলাম যে একটা ফ্রেশ কাচের টুকরা, আমি তোমাকে এই পাশ থেকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো। এই যে মাঝখানের কাজটা, এটা হচ্ছে মানে স্বচ্ছ, স্বচ্ছ বলে পরিষ্কার বলে আমি দেখতে পারতেছি। এই জিনিসটা হচ্ছে স্বচ্ছতা। তার মানে কি রাষ্ট্রের কার্যক্রমে স্বচ্ছতা থাকতে হবে, দুর্নীতি থাকা যাবে না, পরিষ্কার থাকতে হবে। তারপরে কি আইনের শাসন। আইনের শাসন কি, রাষ্ট্রের যে আইন আছে এগুলো হচ্ছে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত ভাবে শাসন করতে হবে। তারপর অংশগ্রহণ কি, তোমার আমার মতন জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার দিতে হবে, সবাইকে সমানভাবে অংশগ্রহণ করার, রাষ্ট্রের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এগুলো হচ্ছে অংশগ্রহণ। এই তো অনেকে গুড স্টুডেন্ট বলতেছে যে চারটা চারটা অলরেডি ওরা পারে, সো আমরা হচ্ছে এখানে আর বেশি সময় নিব না। তারপরে আমাদের যে ইউএনডিপি, এর মতে আবার আরেকটা সংজ্ঞা আছে। আমি হচ্ছে এই সংজ্ঞাটা তুমি পড়ে নিবা। তারপরে আমি হচ্ছে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বিশ্ব ব্যাংক যেহেতু ও প্রথমে নিয়ে আসছে ধারণা, সো এটা বেশি ইম্পর্টেন্ট। আর ম্যাককরণিটা পড়তে পারো, এটা একবার রিভাইজ দিই। ইউএনডিপিটা মাথায় রেখো তুমি, ম্যাককরণিটা পড়াই দিই। সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। এটা একবার রিডিং করে নিবা, অতটা বোঝার কিছু নাই, বুঝতে পারছো? তার মানে তোমরা বুঝতে পারলো বিশ্ব ব্যাংকেরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই জীবনে মানে সর্বপ্রথম সুশাসনকে নিয়ে আসছে। সো এখানে আর কথা বাড়াবো না, যেহেতু আমরা ক্লাসটা লেটে শুরু করছি। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে, এরপরে সুশাসনের কিছু বৈশিষ্ট্য দেখবো আমরা, বুঝতে পারছো? আচ্ছা, এ পর্যন্ত কি ক্লিয়ার? তোমরা সংজ্ঞা পর্যন্ত ক্লিয়ার কিনা এটা কমেন্টে রেসপন্স করো। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর, ভেরি গুড, সবাই বলতেছে ক্লিয়ার। জি, সুন্দর ব্যাপার। আচ্ছা, বুঝতে পারছি, তার মানে সবাই বুঝতে পারছে। এখন আমরা সুশাসনের কিছু বৈশিষ্ট্য দেখি, যে সুশাসনের ভিতরে কি কি আছে। এই জিনিসগুলো একটু দেখি, পরীক্ষায় যদি বৈশিষ্ট্য চাই তখন যত তোমরা লিখতে পারো। সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে অংশগ্রহণ। অংশগ্রহণ মানে আমি একটু আগে বোঝাই বললাম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাষ্ট্রের কাজে মানে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে, কোনো ভেদাভেদ থাকবে না। এই জিনিসটা হচ্ছে অংশগ্রহণ। এই জিনিসটা হচ্ছে এই যে এই যে নীতি নির্ধারণে জনগণের সক্রিয় মানে সোজাভাবে অংশগ্রহণ, যেটা আমি বললাম তোমাকে একটু আগে। কি বললাম না, এই জিনিসটা কিন্তু একটু বইয়ের ভাষায় লেখা। সো এগুলো হচ্ছে তোমরা হচ্ছে একটু পড়ে নিবা বাসায়। আমি খুব বেশি দিই না, পাঁচটাই দিছি, পাঁচটা জানলেই এনাফ। তারপর আইনের শাসন, আইনের শাসন। তারপর হচ্ছে স্বচ্ছতা, যেটা কাচের উদাহরণ দিয়ে বুঝাইলাম আমি একটু আগে, স্বচ্ছতা। তারপরে কি আছে, জবাবদিহিতা, এটা আমি পড়াইছি। দক্ষতা ও কার্যকারিতার জিনিসটা হচ্ছে একটু নতুন আসছে। এই জিনিসটা তুমি যদি লেখো তাও সমস্যা নেই, না লেখলেও সমস্যা নেই, কারণ তোমার কাছে কি অলরেডি চারটা জিনিস, যে মূল চারটা উপাদান ওইটা আছে, বুঝতে পারছো? যে মূল উপাদান। তারপর দক্ষতা কার্যকারিতা কি, ধরো একটা আমি পুলিশ হব, পুলিশ হলে কি আমার ওই পুলিশের উপর ট্রেনিং নিতে হবে, ওই ট্রেনিং দক্ষতা অর্জন করে তারপর আমি ওটা কার্যকারিতা বাস্তবায়ন করতে পারবো। এই জিনিসটাই হচ্ছে সিম্পল, জাস্ট বইয়ের ভাষায় একটু বৈশিষ্ট্য দিয়ে লেখা আছে। তারপরে কি, সহজ কথায় সুশাসন হলো, সুশাসন এই জিনিসটা তোমরা সহজভাবে নিতে পারো। এটা হচ্ছে, যদিও তোমরা সুশাসনের অনেক কিছু পারো, জাস্ট আমি দিয়ে দিছি হচ্ছে মানে যতটা সহজ করা যায় পড়াটাকে। সুশাসন হলো এমন একটি ব্যবস্থা যেখানে সরকার ও জনগণের মধ্যে একটি আস্থার সম্পর্ক থাকবে। তার মানে কি, যেখানে দুর্নীতি মুক্ত, কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারের সাথে জনগণের ভালো সম্পর্ক থাকবে, সেখানে কিন্তু অবশ্যই জনগণের সাথে সরকারের একটা ভালো সম্পর্ক তৈরি হবে, আস্থার বিশ্বাসের সম্পর্ক। এই জিনিসটাই বলছে সুশাসন। তো এখানে আর বিস্তারিত যাবো না, এই জিনিসটা তোমরা পারবা। তারপরে কি করবো দেখো, সুশাসনের মূল উপাদানগুলা, যেটা আমি একটু আগেও পড়াইছি। মূল উপাদান বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংকের নামও আছে এখানে, কারণ বিশ্ব ব্যাংক সর্বপ্রথম নাম দিয়েছিল এটার, বুঝতে পারছো? কি আছে, যে বিশ্ব ব্যাংক ও ইউএনডিপি সুশাসনের বেশ কিছু মৌলিক উপাদানের কথা বলেছে। তার ভিতরে আমি আগেও বলেছি যে বিশ্ব ব্যাংকেরটা বেশি ইম্পর্টেন্ট, ইউএনডিপিটা তুমি জাস্ট একবার রিডিং করে মাথায় রাখবা।
আচ্ছা, তারপরে সুশাসন আর ইউএনডিপি যে উপাদানগুলো বলছিলে এগুলো মোটামুটি কাছাকাছি, বুঝতে পারছো, একই প্রায়। তো এখানে হচ্ছে অংশগ্রহণ কি, একটু আগে আমি বুঝেছি যে জনগণের অংশগ্রহণ। আইনের শাসন কি, যে আইন সুন্দরভাবে দুর্নীতি মুক্তভাবে জনগণের উপর আইনগুলো প্রণয়ন করবে, ওই আইনগুলো কার্যক্রম করবে, বুঝতে পারছো এই জিনিসটা। তারপরে কি, স্বচ্ছতা, পরিষ্কার, কাচের উদাহরণ দিয়ে বুঝাইছি। এইটাই জাস্ট একটু বিস্তারিত বইয়ের ভাষা সুন্দর করে লেখা আছে, জাস্ট তোমরা পিডিএফটা পাওয়ার পর একবার রিডিং করবা, ইনশাআল্লাহ তোমার এই চ্যাপ্টার ক্লোজ, বুঝতে পারছো। তারপরে কি, দায়বদ্ধতা, জবাবদিহিতা, একই কথা, দায়বদ্ধতা জবাবদিহিতা মানে সরকার ও জনগণকে জবাবদিহি করতে হবে। যে সরকারকে জনগণের, সরকার যে কাজগুলো করবে এই কাজগুলো, বিভিন্ন কাজগুলো যে করবে এগুলো প্রকাশ্যে করতে হবে। একটু আগে আমি বলেছি উদাহরণ দিয়ে, যে জনগণ যাতে জানে তেল নাই, বিদ্যুৎ নাই, কত কিছু নাই, থাক আর না বলি এগুলা, বুঝতে পারছো। বাংলাদেশের জনগণ আছে এক মহা অসুবিধার মধ্যে, তেল নাই, বিদ্যুৎ নাই, সবকিছুর দাম বেশি। বাংলা কথায় যেটা বলন যায় সেটা হচ্ছে টাকা দিতেছি ঠিকই কিন্তু মাল নাই দোকানে, দোকানে মাল নাই কিন্তু আমি টাকা দিতেছি, এমন। আবার মাল থাকলেও দিতেছে না আমাদেরকে, টাকা ঠিকই নিতেছে কিন্তু সেবা পাচ্ছি না, হচ্ছে না এটা। তোমরা সবাই জানো এই জিনিসটা, কি জানো না? তোমরা সবাই কি এটা জানো যে আমরা হচ্ছে বর্তমানে দাসত্বর মধ্যে কাটাচ্ছি? থাক, বেশি কিছু না বলি, কারণ আমাদের অনেক স্টুডেন্টই আছে, তারা হচ্ছে বিভিন্ন কার্যক্রমের সাথে অ্যাডজাস্ট আছে এবং যুক্ত আছে, পরে বলবে স্যার ভালো না। পরে দেখা গেছে রাগ করে পরে আমার ক্লাসই করা বন্ধ করে দিছে, তখন আবার মহাবিপদ। যেমন অলরেডি তোমার হচ্ছে আজকে একটু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে অলরেডি উপস্থিতি কমে গেছে। আচ্ছা, বাহ, তোমরা তো আমার থেকে বেশি বেশি বলতেছো, আরো দেখা যায় সুন্দর সুন্দর লিরিক্স মিলাচ্ছ, না নাম আছে কাম নাই, অনেক কিছুই তো বলতেছো। ভালো ব্যাপার, তোমরা তো বেশ ভালো জানো তাহলে জিনিসটা। আচ্ছা, আচ্ছা, আহ 10টা সেকেন্ড আমি আসতেছি। আচ্ছা, একটু সময় নিলাম, গেছে, চলে গেছে, আচ্ছা ঠিক আছে, গেট লাগিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, আহ, আচ্ছা, তোমরা অনেকে সুন্দর সুন্দর রাজনীতি পাইতেছো। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কমেন্ট আসছে যে ইউএনডিপি কে নিয়ে, এটার ফুল মিনিং জিজ্ঞেস করতেছে। এটার ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামস, বুঝতে পারছো? যারা কোশ্চেনটা করছে আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে এখন এই অনেকে দল টল নিয়ে কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামস, জি জি, যেটা যেটা বলছে এটাই। আসলে আমি হচ্ছে বিশ্ব ব্যাংকটাকে একটু প্রায়োরিটি বেশি দিছি, কারণ এখানে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম নিয়ে আসছে। তোমরা অনেকে হইতে পারে যে ওইটা পড়াইতেছে না কেন, এটা ভাবতে পারো, বাট ওটা হচ্ছে অবশ্যই দরকার, কোনো কিছু ফালানোর মতন না। বাট আমি বলছি কি, যে বিশ্ব ব্যাংকটাকে তোমরা প্রায়োরিটি বেশি দিবা, ইউএনডিপিটাকে জাস্ট মাথায় রাখবা, ওটা হচ্ছে সময় সুযোগ বুঝে কাজে লাগাবা, বুঝতে পারছো? আমরা এখানে সময় নষ্ট করবো না। তারপরে কি আছে, এই যে সুশাসন, সুশাসন মানে হচ্ছে ভালো শাসন। তুমি আমি এখন সবাই জানি, জানি না যে সুশাসন মানে কি, ভালো শাসন। এখন
ভালো কাজে কিন্তু বাধা বেশি আছে। ওই যে অনেকে মুরব্বীরা কয় না যে শুভ কাজে বাধা বেশি আসে, তো এই টাইপের আর কি। তো এইখানে হচ্ছে সুশাসন ফলাইতে গেলে এই যে সুশাসনের পথে অন্তরায়, সুশাসনের পথে বা অন্তরায় বাধা সমূহগুলা, এখন এই যে বাধাগুলা এগুলো আমাদের একটু জানা দরকার, যে আসলে কি 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 জিনিসগুলা বাধা দেয় সুশাসনে, এগুলো হচ্ছে আমরা একটু জানবো। এগুলো কিন্তু ভাই ন্যাচারাল জ্ঞান। যেমন সুশাসন, একটা ভালো শাসন করতে গেলে কি হয়, যে সবাই দুর্নীতি করে, দুর্নীতি একটা টপিক আসে না এরকম, এগুলো ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা বলতেছো এটাই, এটাই এই যে অনেকে বলতেছে, আমি তো বললাম রে, পুনরূপ পুনরূপবাদ। এখন হচ্ছে আমরা বাধার ভিতরে আছি, সুশাসনে বাধার মধ্যে আছি, এই জিনিসটা খেয়াল করো। আচ্ছা, তাহলে বাধার মধ্যে কি কি আছে এটা হচ্ছে আমি জাস্ট একটু ধরে ধরে পড়াই দে। আরে বাবারে কি কমেন্ট করতেছে, সেই সেই আমার থেকে ভালো ভালো আইডিয়া তোমাদের। আচ্ছা, এই যে ফার্স্টে যেটা বললাম যে দুর্নীতি, দুর্নীতি করে, এগুলো হচ্ছে বইয়ের ভাষা। তোমরা জাস্ট এই যে জবাবদিহিতা, একই কথা আসতেছে ঘুরে ফিরে, জাস্ট একটু অন্যরকম ব্যাপারটা তোমরা এটা পড়ে নিবা। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো পড়ে নিবা। তারপর হচ্ছে তথ্য অধিকারের অভাব, মানে কি তথ্য অধিকার, মানে কি ডিজিটাল যে সিস্টেম, এই সিস্টেমের অভাব। দারিদ্র নিরক্ষরতা, দারিদ্র মানে কি গরিব, নিরক্ষরতা মানে কি যার কোনো মানে কাজ করার ক্ষমতা নাই। এর কারণে হচ্ছে সচেতনতার অভাবে মানুষ তাদের অধিকার দাবি করতে পারে না। সচেতনতা, দেশে অনেক অশিক্ষিত মানুষ আছে। এগুলো হচ্ছে জাস্ট তোমরা একবার রিডিং করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, মানে কি বাধা দেয় রে ভাই, একটা ভালো কাজে বাধা দেয়, এই জিনিসটা হচ্ছে ওই বাধাগুলাই তুমি হচ্ছে জাস্ট বানায় বানায় লিখে দিবা। এগুলা হচ্ছে জাস্ট লেখার উপরে মার্ক, লেখার একটা সিস্টেম আছে। তোমরা কি করো, মানে এই যে পাইছো যে পরীক্ষার হলে খাতা পাইছি, পরীক্ষার ফি দিছি, মানে কি খাতা আমার 4-5 মানে লুজ নিয়ে নিতে হবে, নিয়ে কি করে আজে বাজে যা আছে লিখে দাও, এগুলো করা যাবে না রে ভাই। এগুলো হচ্ছে তুমি কম পৃষ্ঠা লিখবা, তুমি কম পৃষ্ঠা লিখবা, বাট সৃজনশীলের প্যাটার্নে লিখবা, ইনশাল্লাহ তোমার মার্ক সহজে হাতছাড়া হবে না। তুমি পারো না, তুমি প্যাটার্নে লিখবা, যা আছে মাথায় ওইটাই বানাই বনে প্যাটার্নে লিখবা, সিস্টেমে লিখবা, দেখবে তুমি ম্যাক্সিমাম মার্ক পেয়ে গেছো। যে স্টুডেন্টটা পারে বাট গুছায় লেখে নাই, ও থেকে তুমি বেশি মার্ক পাইছো, তুমি কিন্তু পারো না, টুকটাক পারো। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আবু সুফিয়ান বলেছে জি ভাইয়া, ও আবার কি বললো? হ্যাঁ, ও হাই ভাইয়া বলেছে, ও মানে মাত্র মাত্র ঢুকছে ক্লাসে, আমরা ক্লাস শেষ করে ফেলি প্রায়, আর ও কেবল ঢুকে। আচ্ছা, যদি বাধা সমূহগুলো বুঝে থাকো, তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে এই যে বাধাগুলো আসে, কি আসে, এই যে বাধাগুলো দেয়, এটা হচ্ছে একটু প্রতিরোধ করার ক্ষমতাটাকে একটু জানিয়ে নেই বা একটু জেনে নিই, ঠিক আছে? যে কিভাবে আমরা এই বাধাগুলা দূর করব। আচ্ছা, একজনের কোশ্চেন কোশ্চেন আসছে যে কোথায় জানো, আমি তো পরের স্লাইডে চলে গেছি। আমলাতান্ত্রিক মানে কি? আমলা মানে হচ্ছে ন্যাচারাল ভাবে এই যে, এই যে রাষ্ট্রের আন্ডারে, সরকারের আন্ডারে যে জীবনের বিভিন্ন রাজনৈতিক কর্মচারীরা যে কাজ করে, এদেরকে বলা হয় আমলা। আবার এর আরেকটা নাম আছে হচ্ছে কামলা। কি আছে? কামলা, বুঝতে পারছো? এদেরকে বোঝানো হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। আমলাতান্ত্রিক জটিলতা বলতে এই যে তোমাদেরকে ভাইঙে বোঝাই দিই, লাল ফিতার দৈরাত্য, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সূত্রতা, সুশাসনের বড় বাধা। লাল ফিতার দৈরাত্য মানে কি? লাল ফিতার দৈরাত্য ধরো আহ, তোমার হচ্ছে এই যে বিভিন্ন, তোমার কি বলে এটারে, এই যে বাপদাদার আগের যে জমিগুলো, এটা কিন্তু ভূমি অফিসে, এটা কিন্তু ওই যে আগের কাগজপাতিগুলা, এটা কিন্তু অবশ্যই জমা আছে, ওই যে লাল একটা ফিতা দিয়ে বাইরে রেখে দিছে। এবং এই লাল ফিতা খোলার জন্য আগের আগের জমির বিভিন্ন ট্যাক্স ট্যাক্স আটকে রয়েছে, এই যে লাল ফিতা খোঁজার জন্য, মানে খুইলা তোমাকে জমি, তোমার জমিটা ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য কাগজপত্র কি দেওয়া লাগে? কি দেওয়া লাগে? মাল দেওয়া লাগে, টাকা টাকা। এই জিনিসটা হচ্ছে লাল ফিতার দৈরাত্য নামে বোঝানো হয়। মানে এই যে দূরত্বটা, কত মাঝখানে দুর্নীতি হয়, এই জিনিসটাকে বলা হয় লাল ফিতার দৈরাত্য। এই যে তারপরে আবার এই যে একই জিনিস বোঝানো হয়েছে যে আমি যেটা বললাম, যে সিদ্ধান্ত গ্রহণে
দীর্ঘসূত্রতা সুশাসনের বড় বাধা। ওই যে কাগজপত্রে ঝামেলা করে সিদ্ধান্ত, মানে দীর্ঘসূত্রতা মানে কি, অনেক বেশি দুর্নীতি মাঝখানে, এই জিনিসগুলোর বোঝানো হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। স্যার কি বলছে এটা, রাজু আহমেদ প্রিন্স বলেছে, স্যার এই দেশে সুশাসন সম্পর্কে ধারণা দিয়ে কি হবে, এখানে তো সুশাসন প্রতিষ্ঠা হবে না কোনোদিন। হবে হবে হবে, সুশাসন হবে যদি আমরা টিকে থাকতে পারি। বুঝতে পারছো? আমরা টিকে থাকতে পারি, আমাদের প্রতিবাদ করতে হবে। জনগণ যদি ক্ষিপ্ত হয়ে মানে মুখ বুজে বসে থাকে কেন, যদিও নাম ধরে উল্লেখ করতে চাচ্ছি না কারণ এটা ক্লাস, কারণ প্লবন অনেক কিছু নিয়ে আবার ভাইরাল করে দিবে, পরে হচ্ছে আমি বিপদে পড়ে যাব। তারপর সত্যি কথা বলতে ভয় নেই, কোন একটা মানুষ চলে গেছে দেশের থেকে, তার পতন হয়েছে শুধুমাত্র একটা কথার জন্য। কি, একটা কথার জন্য। আমি এখন কথা বলে আমার ভিতরে মানে ওই সংলাপগুলো চলে আসবে যে ওটা না মেধা, আমি যুক্ত ছিলাম তো এগুলোর সাথে, তো ভিতর থেকে চলে আসবে অনেক কিছু। আমরা কিন্তু আচ্ছা, তোমরা হয়তো আশা করি বুঝতে পারছো। তার মানে আমি এই কথাটা বললাম এই কারণে যে সুশাসন প্রতিষ্ঠা অবশ্যই সম্ভব। একটা কথায় পুরো দেশটা নাড়ায় দিছে ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা আছে, ভার্সিটি স্টুডেন্ট তোমরা অনেকেই নামছো, বা তোমরা হচ্ছে যারা এসএসসি তে পড়ছো, এই যে এই কোর্সে যারা আছে ওরা কিন্তু অনেকে নামছে। বুঝতে পারছো? তোমরা অনেকেই কিন্তু জুলাইতে কাজ করেছো, তোমরা ভালো করে জানো। সো আমি হচ্ছে এই কথাগুলো বলে আমার ভিতরে ওই যে সংলাপগুলা চলে আসবে আবার, কি ওই যে অনেক কিছুই কিন্তু আছে, কোটা না বেথা, তারপরে হচ্ছে কথায় কথায় বাংলা ছাড়, আমি আর বলবো না, থাক। ক্লাস নিতে আসছি, ক্লাসটা করি আমরা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কোনো দল টলের নাম ঘোষণা করো না ভাই, আমরা ক্লাসে দিই। তাই আমরা সুশাসনে, আশা করি তোমার যাদের কোশ্চেন ছিল, আশা করি যাদের কোশ্চেন ছিল বুঝতে পারছো। তার মানে এই যে সুশাসনটা যে সম্পন্ন করতে হয়, ভালো একটা ব্যবস্থা, ভালো কাজে কিন্তু অবশ্যই বাধা আসে। যেমন বাংলাদেশি উদাহরণ দিতে পারো, একটা সুশাসনে একটা দেশে ভালো শাসন ব্যবস্থা করার জন্য আমরা কাকে বসাইলাম? আসে না কোশ্চেন? এরকমই তো জনগণ এগুলো হচ্ছে মুখে মুখে, এখন রিক্সাওয়ালাও এসব রাখে মুখে। আমি কোনো দল করি না, আমি হচ্ছে নির্দল বলতে পারো, আমি প্রতিবাদ করি, আমি হচ্ছে সৎ মানুষ একজন, নিজের জায়গা থেকে চেষ্টা করি, কোনো দল করি না আমি। বুঝতে পারছো? দল টল কথা আমরা পড়ায় ফোকাস করি, আমরা অনেক দূর চলে গেছি ভিতরে। আচ্ছা, তারপরে কি, সুশাসনের যদি এই যে দুর্নীতিগুলা, এই যে ভালো একটা শাসন ব্যবস্থা আনার জন্য আমাদের কোনগুলো পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমাদের অবশ্যই দুর্নীতি দমন করতে হবে। কি করতে হবে? দুর্নীতি দমন করতে হবে। যেমন বর্তমানে আন্দোলন হচ্ছে, গ্যাস দে, বিদ্যুৎ দে, আর বললাম না, অনেক কিছুই আছে। বুঝতে পারছো? বর্তমান উদাহরণ চলে আসে আর কি। বিচার বিভাগের স্বাধীনতা, এই জিনিসটা থাকতে হবে। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করে, এবং বিচারকদের নিরপেক্ষ নিয়োগ, মানে একটা বিচারক যেন, মানে এই জিনিসটা টপিকটা আমি বোঝাই দিই, বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারক যাতে স্বাধীনভাবে, তাকে যত টাকা পয়সা খাওয়ায়া, উপর থেকে চাপ দিয়া, মানে তাকে বিচার করা বাধ্য, ওই তার ওই যে যে বাধ্য করছে তার সিদ্ধান্ত অনুযায়ী বাধ্য না করা হয়। সে যেটা স্ট্রিক্টলি সে মনে করছে অপরাধী, সে অপরাধী, সে মনে করছে এটা ভালো না, এটা ভালো না, বাট তাকে যদি প্রেশার দেওয়া হয় সে কিন্তু একজ্যাক্ট বিচার করতে পারে না। এটাই তো হইতেছে, তোমরা সবাই জানো। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি, স্বচ্ছতা জবাবদিহিতা, এটার পরাবনা নিশ্চিত করেন। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেন মানে কি, ওটা প্রয়োগ করা, ওটা এক্সাক্ট ভাবে তোমার আদায় করে নেয়। এগুলা শাসনের আইনের শাসন ভালো করে প্রতিষ্ঠা, ই গভর্নেন্স এর প্রসার। ই গভর্নেন্স এই শব্দটা এখানে আছে, ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রিক গভর্নেন্স। ইলেকট্রিক, তোমরা ভালো করে জানো, ইলেকট্রিক গভর্নেন্স। আর গভর্নেন্স মানে কি, সরকার। ইলেকট্রিক সরকার মানে কি, ডিজিটাল সরকার। এই যে ফেসবুকে একটা পোস্ট নগদে ভাইরাল হয়ে যেতেছে, এই জিনিস হচ্ছে কি, ডিজিটাল। এইভাবে ডিজিটাল সরকারকে বোঝায়। ইলেকট্রিক গভর্নেন্স মানে হচ্ছে ডিজিটাল সরকার। আচ্ছা, এই ছিল মোটামুটি। এখন হচ্ছে আমরা হচ্ছে একটা সৃজনশীল হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা তোমরা আমাকে সাবমিট করবা। কোথায় করবা? তোমরা যে গ্রুপে হোমওয়ার্ক গুলো জমা দিয়ে থাকো, তো ওই গ্রুপে এখানে সুন্দরভাবে একটা, এই যে গত ক্লাসে যারা হচ্ছে সৃজনশীল নিয়ে একটু 2 নাম্বারই করছে আমার সাথে নিয়ে, অনেকে এআই দিয়েও পোস্ট করছে,
মানে অ্যান্সারটা বের করে এআই দিয়ে মানুষের হাতে লেখার মতন বানাই দিছে, বলছে পরবর্তী সময় দিয়ে এআই মনে করছে স্যার বোকা, বুঝবে না। তো এই ভুলগুলো কেউ করবা না, এটা তোমারই ভালো হবে। সৃজনশীল লিখলে প্র্যাকটিস হবে এবং এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম এই টাইপের সৃজনশীলই আসে। তো এখান থেকে একটা সৃজনশীল দেওয়া। তবে একটা জিনিস মাথায় রাখবা যে প্রথম অধ্যায় পরিনীতির পরিচিতি আর সুশাসন, এই দুইটা কানেক্টেডে সবসময় সৃজনশীল আসে, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ সময় আলাদা আলাদাও আসে। সো কোনোটাই বাদ দেওয়া যাবে। তারপরে কি আছে, এই সৃজনশীলটা আমি আর যাব না। এখানে হচ্ছে তোমরা এই সৃজনশীলটা লিখে খাতায় ছবি তুলে আমাকে সাবমিট করবে আমাদের গ্রুপে, ঠিক আছে, যে গ্রুপে ক্লাস করতেছো। আচ্ছা, এই ছিল আজকের। তারপরে আমি আরেকটা জিনিস দেখাতে চাই। এই জিনিসটা দেখাবো আগে তোমাকে একটু বিস্তারিত বলে নিই। ব্ল্যাঙ্ক পেজ আছে না এই জায়গায়? আছে। তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া একটা দুইটা ক্লাস দিয়ে কি হবে, আবার অনেকে মনে করতে পারো যে আমাদের ক্লাসগুলো একটু বাড়ানো উচিত। অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া আমাদের দ্বিতীয় পত্রটা নেওয়া উচিত। এই কমেন্টগুলো আমার খুব বাজে লাগে যে দ্বিতীয় পত্রটা নেওয়া উচিত। কারণ প্ল্যান করছি কারা? তোমাদেরকে নিয়ে 6 মাসের একটা প্ল্যান করছি কারা? আমরা। তো আমরা কিন্তু ভালো জানি যে তোমাদের কোন সময় কোন পত্রটা পড়ানো উচিত। সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব কার? আমার। সো এই কমেন্টগুলো যারা করো ওরা হচ্ছে অতি চালাক, এছাড়া আর কিছু বলার নাই। সো এই কমেন্টগুলো করবা না, বুঝতে পারছো? যেইটা ভালো ওইটাই আমরা ইনশাল্লাহ নিব। আর দ্বিতীয় পত্রটা হচ্ছে আমরা প্রথম পত্র কেন একটু স্লো আগাইতেছি আমি বলি। আমাদের যে প্রত্যেকটা ক্লাস 1 নাম্বার 2 নাম্বার দুইটা ক্লাস আমরা করলাম, তুমি বিশ্বাস করো, তুমি বোর্ড কোশ্চেনে যাও, এখান থেকে তোমাদের দুইটা সৃজনশীল কনফার্ম হয়ে গেছে, এখান থেকে একটা, এখান থেকে একটা। তাহলে এইভাবে তোমাকে 7টা অধ্যায় পড়াইলে তোমার পরীক্ষায় অ্যান্সার করতে হবে কয়টা? 7টা সৃজনশীল থাকবে কয়টা? 11টা। এখন আমি যদি 7টা ক্লাসে 7টা সৃজনশীল 100% কমায় মানে কমন ফেলাই দিই তোমাকে, এইটা ভালো নাকি অনেক ক্লাস দিলাম বাট সৃজনশীল একটা কমন বলো না, এইটা ভালো? তুমি এইটা বলো। অবশ্যই কিন্তু এটা ভালো। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আমি যেভাবে পড়াইতেছি জাস্ট একটু ফোকাস করে এটাতে, এর বাইরে আর কিছু লাগবে না। আমরা আজকে 2টা ক্লাস করছি, এই পর্যন্ত 2টা ক্লাসে 2টা সৃজনশীল। তুমি দেখো এই টাইপের সৃজনশীল গুলো আসে, আমি যা বলছি এই রিলেটেডই। এরপরে আমরা ক্রমান্বয়ে মিনিমাম এই যে ফার্স্ট পেপার শেষ করবো আমরা মিনিমাম 7টা ক্লাস দিয়ে, এর বেশি নিব ক্লাস। মানে কথার কথা যে 7টা ক্লাস নিব, 7টা ক্লাস নিলে হচ্ছে তোমাদের 7টা সৃজনশীল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর এর পাশাপাশি হোমওয়ার্কটা দিলাম, ক্লাসটা বেশি দীর্ঘায়িত করবো না। এর পাশাপাশি এই পিডিএফ এর মধ্যে কি কি শর্ট কোশ্চেন মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে এগুলো আমি দিয়ে দিছি এখানে। এগুলো হচ্ছে তোমরা বাসায় দেখবা, যা পড়াইছি এই জিনিসগুলো থেকেই, তোমাকে যা বিস্তারিত পড়াই দিছি ওই জিনিসগুলো থেকেই কিন্তু এগুলো বানানো। তো এগুলো তুমি এখন পারো। কেন পারো? কারণ ওগুলো আমি এই যে একটু আগে পড়াই আসছি তোমাকে, এগুলো আছে। তো এই যে জ্ঞানমূলক, তারপর অনুধাবনমূলক, এগুলো সবকিছু আমি দিয়ে দিয়েছি, কোনগুলো ইম্পর্টেন্ট পড়লেই তোমার 100% সৃজনশীল লিখতে পারবা। সেগুলো হচ্ছে দেখবা তুমি সব পারো, তাই একবার রিভাইজ করবা, এর বেশি প্রয়োজন নেই। বুঝতে পারছো? আচ্ছা, কয়েকটা নৈবিত্তিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে বলে দেই, যেহেতু স্লাইডটা সামনে আসছে, আমি যেভাবে শর্টকাট টেকনিকে পড়াইতেছি এইভাবে আমাদের প্রতিষ্ঠানের মাত্র 11 দিনে 11টা সৃজনশীল 100% কমন। কয় দিনে? মাত্র 11 দিন। তার মানে একদিনে বেশি না, তুমি আধা ঘন্টা পড়লেই 100% সৃজনশীল কমন ফেলাতে পারবা। সো 11 দিনে সিরিজের 11 দিন সিরিজের আমাদের একটা বই আছে। একইভাবে পরিণতি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা বই আছে। এই দুইটা বই তুমি অর্ডার করতে পারো। এটা হচ্ছে যদি আমার নাম বলো, ইনশাল্লাহ প্রতিষ্ঠান তোমাকে ম্যাক্সিমাম একটা ডিসকাউন্ট দিবে যদি আমার নাম বলে রেফারেন্স করো। আর এই বইটার সুবিধা হচ্ছে খুবই শর্টকাট টেকনিকে মাত্র 11 দিনে তুমি পরিণতি খতম করতে পারবা। এটা নিয়ে আবার কথা বলবো, আজকে আর বিস্তারিত যাব না। এই নৈবিত্তিক দেওয়া আছে। এই ছিল আজকের মোটামুটি ক্লাস। তো পিডিএফটা ইনশাল্লাহ আমি এই যে ক্লাস শেষ হওয়া মাত্রই দিয়ে দিব। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।